এডুকেটিভের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে জিকে যে সিরিজ চলছে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখে তার অলরেডি 4টে সেট প্র্যাকটিস সেট আপলোড হয়ে গেছে। তোমরা অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা জিকের যে সিরিজের 5 নম্বর প্র্যাকটিস সেটটা এনেছি সেটা তোমরাও আমাদের সাথে সাথে সলভ করো। চলো বেশি কথা না বলে তোমরা আমার সাথে এটা সলভ করো। দেখো আমরা চালু করি ব্যাপারটা। তো তোমরা জানো সিলেবাস সম্পর্কে তোমরা অ্যাওয়ার আছো, তবু একবার জানিয়ে দিই। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং এরিথমেটিক এই পোর্শনটা গ্রুপ সিতে রয়েছে। তার পাশাপাশি গ্রুপ ডির যে পরীক্ষা সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং এবং এরিথমেটিক যে পার্ট সেটা রয়েছে। তোমরা জানো 4টে ভিডিও জিকের 4টে ভিডিও আপলোডেড ভিডিও, যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা অবশ্যই দেখে নিও। আজকে আমরা প্র্যাকটিস সেট 5-এ যাব। এগুলো যদি তোমরা দেখো তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে, এটা কথা দিলাম। দেখো তোমরা সেটগুলো অবশ্যই। চলো আজকে প্র্যাকটিস সেট 5-এ চলে আসি এবং তোমরাও আমার সাথে প্র্যাকটিস করো এবং জানাও যে শেষে তোমরা কতটা স্কোর করলে, কমেন্ট সেকশানে জানাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেনে আসি, যেখানে আছে যে পরিবেশের মুখ্য 3টি উপাদান হলো। পরিবেশের মুখ্য 3টি উপাদান কি কি? অপশান এ, অপশান বি, সি এবং ডি। তো এরকম অপশান আছে। তো কি মনে হচ্ছে তোমাদের? তো এটার উত্তর হবে অপশান বি, অর্থাৎ সমাজ, অর্থনীতি এবং বাস্তুতন্ত্র। এই 3টে পরিবেশ বা এনভায়রনমেন্টের মুখ্য 3টি উপাদান। ক্লিয়ার? যারা অপশান বি করেছো তাদের জন্য 1 মার্কস অবশ্যই। আচ্ছা চলে আসো 2 নম্বর কোয়েশ্চেনে। ভারতের সংবিধান অনুযায়ী বা ভারতীয় সংবিধান অনুযায়ী সকল বালক বালিকার শিক্ষার অধিকারের বয়সসীমা কত? অ্যাকচুয়ালি দেওয়া আছে এখানে সেটাই, 6 থেকে 15 বছর নাকি 6 থেকে 14 বছর, 7 থেকে 15 বছর নাকি 7 থেকে 14 বছর। যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো তারা জানো যে বালক বালিকাদের শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কোথায় কোথায় গুরুত্ব দেওয়া হয়েছে দেখেছো তোমরা নিশ্চয়ই, সংবিধানের যে মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সেই সব জায়গাতেই শিক্ষার অধিকার নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে সংবিধানে। তো এখানে অপশান কি হবে? 6 থেকে 14 বছর বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বালক বালিকাদের অধিকারের ক্ষেত্রে। এবার তোমরা আমাকে বলবে যে মৌলিক অধিকারের মধ্যে কোন আর্টিকেলে বালক বালিকাদের শিক্ষার বিষয়টা জোর দেওয়া হয়েছে, কত নম্বর আর্টিকেলে, সেটা তোমরা জানাবে। আমি অবশ্যই বলে দিলাম মৌলিক অধিকারের। হ্যাঁ, আচ্ছা নেক্সট, তারপরে চলে আসো 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিশ্ব অরণ্য দিবস, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 4টে ডেট দেওয়া আছে, 21শে মার্চ, 22শে এপ্রিল, 5ই জুন নাকি 30শে জানুয়ারি, তাই তো? তো দেখো বিশ্ব অরণ্য দিবস যে পালন করা হয়ে থাকে সেটা কবে করে থাকে না, সেটা হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চে হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়ে থাকে। 22শে এপ্রিল, 5ই জুন, 5ই জুন জানো যে বিশ্ব পরিবেশ দিবস। আর 30শে জুন তোমরা তো জানো যে 30শে জুন হচ্ছে তোমার শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। মহাত্মা গান্ধীর মৃত্যুর দিন 1948 সালের 30শে জানুয়ারি। তো এটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর একটা শহীদ দিবস, মানে আর একটা দিবসও আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। 3 জন বিখ্যাত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল তো সেই সময় ইতিহাসের, তো সেই তাদের মৃত্যুর ডেট তাদের মৃত্যুর ডেটের সাথে সামঞ্জস্য রেখে সেই দিনও কিন্তু আমরা শহীদ দিবস পালন করে থাকি। ক্লিয়ার? আশা করি তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটাই আমরা একটু আসি। 4 নম্বর কোয়েশ্চেনটা, ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? এটা তো তোমাদের খুব একটা ইজি কোয়েশ্চেন, তোমরা খুবই পরিচিত। তো ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? নাগপুরকে। তো মহারাষ্ট্রে আছে নাগপুর, মহারাষ্ট্র। যদি বলে স্টেট বা রাজ্যটার নাম কি, তো মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের নাগপুর, সেখানে আছে তোমার তাকে কমলালেবুর শহর বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো মুম্বাই, মুম্বাই তো খুব পরিচিত ফিল্ম সিটি, তোমরা জানো মুম্বাই ভারতের প্রবেশদ্বার। আচ্ছা তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ। তোমরা কমেন্ট করে বলবে, আচ্ছা তো ছাড়ে দাও, আমি বলে দিচ্ছি যে হায়দ্রাবাদে একটা ফিল্ম সিটি আছে, তার নাম হচ্ছে রামোজি ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটি খুব বিখ্যাত, তো সেইটাও একটু অ্যাডিশনাল ইনফরমেশন। আর মুম্বাই জানো, আর এই প্রশ্নের উত্তর কি হবে? নাগপুর, কমলালেবুর শহর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। 5 কোয়েশ্চেনে চলো। কাজিরাঙা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত? 4টি অপশান। কাজিরাঙা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত? মেঘালয়, মণিপুর, আসাম এবং ত্রিপুরা। তো এই ন্যাশনাল পার্কটা সম্পর্কে বা জাতীয় উদ্যানটা সম্পর্কে তোমরা সকলে পরিচিত। তো কি হবে উত্তর? তো উত্তর এখানে হওয়া উচিত কি? আসাম। আচ্ছা আসামে আছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তোমরা কমেন্টে বলবে যে মেঘালয়ে আছে এরকম একটা ন্যাশনাল পার্কের নাম।
ঠিক আছে, মেঘালয়ে আছে এরকম একটা ন্যাশনাল পার্ক, বা মণিপুরে আছে, এইগুলো তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি যে মেঘালয় একটা ন্যাশনাল পার্ক, যেটা আমি বলে রাখি তোমরা মণিপুরটা উত্তর দেবে। আচ্ছা, মেঘালয়ে একটা আছে নকরেক ন্যাশনাল পার্ক, নকরেক ন্যাশনাল পার্ক, যেটা আছে মেঘালয়। তো জানিয়ে দিলাম। মণিপুরটা তোমরা অ্যান্সার দেবে যদি কোনো ন্যাশনাল পার্ক থেকে থাকে, তো সেটা উত্তর দেবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি হবে? আসাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। চলো 6এর কোয়েশ্চেনে চলে আসি ডাইরেক্টলি। 6এর কোয়েশ্চেন হচ্ছে, সারা বিশ্বের বা সারা পৃথিবীর মধ্যে বাল্যবিবাহের নিরিখে ভারতবর্ষের স্থান কত? সারা পৃথিবীর মধ্যে বাল্যবিবাহের নিরিখে ভারতবর্ষের স্থান কত? প্রথম, পঞ্চম, দ্বাদশ নাকি ষোড়শ? কোনটা হবে উত্তর? তো এই প্রশ্নের যে উত্তরটা হবে, তো সে প্রশ্নের উত্তর হবে প্রথম। তোমরা যদি ইউনিসেফের রিপোর্ট দেখো তাহলে দেখবে যে বাল্যবিবাহের নিরিখে ভারতবর্ষ কিন্তু প্রথম, অর্থাৎ আন্ডার 18 এজ। তো সেখানে ভারতবর্ষ কিন্তু বাল্যবিবাহের নিরিখে গোটা বিশ্বের মধ্যে প্রথম। ক্লিয়ার? চলো 7এর কোয়েশ্চেনে আসি। 7এর কোয়েশ্চেনটা দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রায় প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর কোয়েশ্চেন রাখছি। ক্লিয়ার? তো দেখো আজকের যে কোয়েশ্চেনটা, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কোন সংস্থা শিক্ষক নিয়োগের মান নির্ধারণ করবে? 4টি সংস্থার নাম দেওয়া আছে। তো সেই 4টি সংস্থার মধ্যে কোন সংস্থা শিক্ষক নিয়োগের মান সেটা নির্ধারণ করে? তো প্রশ্নের যে উত্তর হবে সেটা হচ্ছে NCTE, অর্থাৎ অপশান যারা সি করেছো, NCTE অপশান যারা সি করেছো তারা একদম ঠিক করেছো। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই NCTE এর ফুল ফর্ম কি? NCTE এর ফুল ফর্মটা হয়তো পরীক্ষায় আসলেও আসতে পারে, তো সেই জন্য অপশানটা দেখো, তোমাদের ফুল ফর্মটা দেখো। N ফর ন্যাশনাল, C ফর কি? কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এই যে সংস্থাটা, এই সংস্থাটা হচ্ছে শিক্ষক নিয়োগের মান নির্ধারণ করে। কি অনুসারে? এনইপি কবে ইন্ট্রোডিউস হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসি আগের সেটেও বলা আছে, সেটা কত? 2020-তে। ক্লিয়ার? তো এনইপি নিয়ে যা যা কোয়েশ্চেন আসছে তোমরা অবশ্যই পড়ে রাখবে সেগুলো। আচ্ছা, চলো আমরা পরেরটায় আসি। অধীনতামূলক মিত্রতা নীতি, এটা তো ইতিহাসের কোয়েশ্চেন, এটা কমন কোয়েশ্চেন বলতে পারো। তা অধীনতামূলক মিত্রতা নীতি, সেই নীতি গ্রহণকারী প্রথম রাজ্য কোনটা হবে? তো এই প্রশ্নের উত্তর তোমরা জানো, যারা ইতিহাস পড়েছ, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। কিন্তু প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি যিনি প্রবর্তন করেছিলেন তার নাম কি? তিনি হলেন কি? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির সময়কাল মানে কার্যকাল কত? না, কার্যকাল হচ্ছে 1798 থেকে 1805। 1798 থেকে 1805 অধীনতামূলক মিত্রতা নীতি। তো হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সাইন করেছে। এখন প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি? না, অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে ভারতবর্ষের যে ছোট ছোট যে রাজা ছিল, সেই রাজার আন্ডারে তো অনেক সেনাবাহিনীও থাকতো। তো অধীনতামূলক মিত্রতা নীতিতে চুক্তি করলে কি হবে? রাজাদের যা সেনাবাহিনী সেটা ব্রিটিশদের কন্ট্রোলে থাকবে, অর্থাৎ ব্রিটিশরা রাজাদের যে মানে মূল ভিত্তি সেনাবাহিনী, এক একটা রাজার যুদ্ধ করার জন্য মূল ভিত্তি থাকে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীটা ব্রিটিশদের আন্ডারে থাকবে, পরিবর্তে ব্রিটিশরা তাদের সংরক্ষণ দেবে। এইটা ছিল। তো এই চুক্তিতে হায়দ্রাবাদের নিজাম প্রথম সাইন করেছিল অধীনতামূলক মিত্রতা নীতিতে। তো লর্ড ওয়েলেসলির সময়কালটা দেখে নাও 1798 থেকে 1805 পর্যন্ত। ক্লিয়ার? ইতিহাসের কোশ্চেন বোঝা গেল। নেক্সট চলে আসছি আমরা 9এর কোশ্চেনটা। স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন? স্যান্ডার্সকে, সে কে এই স্যান্ডার্স? না, আমরা জানি যে লালা লাজপত রায় ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সেই লালা লাজপত রায়কে হত্যাকারী ছিল এই স্যান্ডার্স। তো তার প্রতিশোধ তো নিতে হবে, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয়দের তখন পুরো রক্ত মানে আগুন হয়ে চলছে। তো সেই স্যান্ডার্সকেই হত্যা করেছিল কে? না, সেই স্যান্ডার্সকে হত্যা করেছিল, অ্যাকচুয়ালি এখানে উত্তর হবে ভগৎ সিং। যদিও রাজগুরু সাথে ছিল, কিন্তু যেহেতু রাজগুরু আর ভগৎ সিং একসাথে অপশানে আছে, তো সেক্ষেত্রে তোমাকে উত্তর করতে হবে ভগৎ সিং। ক্লিয়ার? লালা লাজপত রায়ের যে হত্যাকারী স্যান্ডার্স, সেই স্যান্ডার্সকে হত্যা করেছিল ভগৎ সিংয়ের নেতৃত্বে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তারপরে চলে আসি আমরা। তারপরে দেখো 10এর কোয়েশ্চেনটা। 10এর কোয়েশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বা ভারতের সংবিধানে নাগরিকদের যে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার, ক্লিয়ার? সেই নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কোন খণ্ডে? মৌলিক অধিকার কোন খণ্ডে লিপিবদ্ধ আছে? 3য় খণ্ড, 2য় খণ্ড, 5ম খণ্ড, 6ষ্ঠ খণ্ড। ক্লিয়ার? তো সেই কত নম্বর খণ্ডে আছে আমি বলে দিই তোমাদের, আর্টিকেল নাম্বার কত থেকে কত।
আর্টিকেল নাম্বার 12 থেকে 35, সংবিধানের আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার এই ব্যাপারটা লেখা আছে বা উল্লেখ আছে। তো 12 থেকে 35 কত নম্বর পার্ট বা খণ্ডের মধ্যে পড়বে? তো পার্ট নাম্বার পড়বে 3, অর্থাৎ 3 নম্বর পার্ট। তাহলে 3 নম্বর খণ্ড অর্থাৎ অপশান এ, 3 নম্বর খণ্ডে মৌলিক অধিকারের কথা লেখা আছে। যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো তারা জানো যে মৌলিক অধিকারের কথা লেখা আছে 12 থেকে 35-এ। তোমরা কমেন্ট করে জানাও বর্তমানে এই মৌলিক অধিকার তো নয়, মানে পুরো যে খণ্ড টোটাল কতগুলো পার্ট ভারতের সংবিধানে রয়েছে, এটা কমেন্ট করে জানাবে যে কতগুলো টোটাল পার্ট রয়েছে এখন ভারতের সংবিধানে। ক্লিয়ার? এটা কমেন্টে জানাও। নেক্সট আমরা আসি 11 নম্বরে। 11 নম্বরে দেখো, ম্যান্ডামাস কেবলমাত্র জারি করতে পারে 4টে অপশান, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ডি অপশানে উচ্চ এবং নিম্ন আদালত। ক্লিয়ার? এখন এই ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, কোয়া ওয়ারেন্টো এগুলো কি? এইগুলো হচ্ছে রিট জারি করতে পারে কারা? না উচ্চ আদালত এবং নিম্ন আদালত। যারা ডিটেলস পড়োনি তারা হয়তো বুঝতে পারছো না যে রিট জিনিসটা আবার কি। তো সেটা তোমাদের জানার জন্য ইন্ডিয়ান পলিটির ক্লাস করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। আপাতত আমরা যেহেতু কোশ্চেন অ্যান্সার সিরিজ চালাচ্ছি, তো এখানে তো ওইটা নিয়ে ক্লাস করালে প্রায় আধ ঘন্টার উপর একটা ক্লাস হয়। তো এখানে আমাকে যেহেতু কোশ্চেন অ্যান্সার সিরিজ চলছে, তো তোমরা জেনে রাখো যে ম্যান্ডামাস এইটা জারি করতে পারে কারা বা কে জারি করতে পারে অপশান অনুযায়ী। তাহলে উত্তর হবে উচ্চ আদালত এবং নিম্ন আদালত। উচ্চ আদালত মানে হাইকোর্ট, উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালত মানে রাজ্যের যে হাইকোর্টগুলো আছে সে হাইকোর্ট, তারা দুজনেই ম্যান্ডামাস এই রিটটা জারি করতে পারে। এখন ডিটেলস জানতে গেলে তোমাকে ডিটেলস পড়তে হবে, কিন্তু এখানে তুমি জেনে রেখে দাও যে ম্যান্ডামাস, কোয়া ওয়ারেন্টো এটাও একটা রিট, হেভিয়াস কর্পাস ওটাও একটা রিট। সেই সমস্ত রিট এবং এক্ষেত্রে ম্যান্ডামাস জারি করার ক্ষমতা কার? উচ্চ এবং নিম্ন আদালত। ক্লিয়ার? পরের কোশ্চেন আসি 12। ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পরিকল্পনা কমিশন মানে যার ইংরেজি নাম কি? প্ল্যানিং কমিশন। পরিচিত তোমরা প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়? না প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয় 15ই মার্চ 1950 প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারপারসন কে হন? প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন থাকেন বা ছিলেন যে তৎকালীন সময়ে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হন, এটা নিয়ম। তো সেক্ষেত্রে প্ল্যানিং কমিশন গঠিত হয় হচ্ছে 15ই মার্চ 1950। বর্তমানে অবশ্য প্ল্যানিং কমিশনের অস্তিত্ব নেই, প্ল্যানিং কমিশনকে রোধ করে এখন করা হয়েছে কি? নীতি আয়োগ। ক্লিয়ার? তো এখানে উত্তরটা কি হবে? 15ই মার্চ 1950। চলো 13। শ্রমিক কল্যাণের জন্য নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করা হয় না? শ্রমিক কল্যাণের জন্য নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করা হয় না? চাকরির দ্রুত উন্নতি, স্বাস্থ্যের সুবিধা, শিক্ষার সুবিধা নাকি বাসস্থানের সুবিধা? তা উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, অর্থাৎ চাকরির দ্রুত উন্নতি। এটার সঙ্গে তোমার শ্রমিক কল্যাণের কোনো কিছু আসে না। বাকি ধরো শিক্ষার সুবিধা, শ্রমিকদের স্বাস্থ্যের সুবিধা, বসবাসের সুবিধা, এটা শ্রমিকদের কল্যাণ হেতু ব্যবহার করা হয়। তো সেই জন্য উত্তর হবে চাকরির দ্রুত উন্নতি। আচ্ছা চলো 14 নম্বর কোয়েশ্চেনটা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি কম্পিউটারের, এটা বৃহৎ নেটওয়ার্কের উদাহরণ হবে, কম্পিউটারের বৃহৎ নেটওয়ার্কের উদাহরণ, কম্পিউটারের বৃহৎ নেটওয়ার্কের উদাহরণ। তা বুঝতেই পারছো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছো ওয়াইড মানে একটা বিশাল একটা এরিয়া কভার করবে, সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকালের মধ্যে পার্সোনাল এবং মেট্রোপলিটন সিটি যেগুলো সেটা। তো এখানে অপশান কি হওয়া উচিত? ওয়াইড এরিয়া। এখানেও বলেছে বৃহৎ নেটওয়ার্ক, তার উত্তর কে হওয়া উচিত? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? যারা অপশান এ করেছো তারা একদম ঠিক করেছো। আচ্ছা নেক্সট চলে আসো 15। রবীন্দ্রসঙ্গীত কোন ঘরানার অন্তর্ভুক্ত? তো স্বাভাবিক ব্যাপার, আমরা বাঙালি, আমরা জানি। তো সেক্ষেত্রে উত্তর হবে টেগর সং, এখানে দেওয়া আছে তো রবীন্দ্রনাথ টেগর, সেই হিসাবে টেগর সং। ক্লিয়ার? 16। আইপিএল এর পুরো নাম কি? তো আইপিএল এর পুরো নাম তোমরা পরিচিত, যারা খেলা একটু আধটু ফলো করো, শুনে থাকবে, তারা অবশ্যই জানো যে আইপিএল এর পুরো নাম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেটা কবে শুরু হয়েছিল? না শুরু হয়েছিল স্যার 2008 সালে। কারণ 2007-এ আমরা কি জিতেছিলাম পুরুষ বিভাগে, যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম ফার্স্ট টাইম পাকিস্তানকে হারিয়ে। তো সেক্ষেত্রে 2008 থেকে শুরু হয়েছিল আইপিএল। তোমরা কমেন্টে জানাও প্রথমবার আইপিএল জয়ী কোন দলটি? আইপিএল জয়ী কোন দলটি সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? নেক্সট 17। কোন খেলা বিউটিফুল গেম নামে পরিচিত? বিউটিফুল গেম দেখো, তো বিউটিফুল গেম নামে পরিচিত কোন খেলা জানো নিশ্চয়ই? ফুটবল। ফুটবলকে বিউটিফুল গেমের সঙ্গে তুলনা করা হয়। তোমরা জানো ফুটবলের যে ক্রেজ,
ফুটবলের যে কেস, যখন ফুটবল বিশ্বকাপ হয় সেটা তোমরা নিশ্চয়ই খেলার সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা তোমরা অনুধাবন করতে পারো ব্যাপারটা। তো ফুটবল বিউটিফুল গেম নামে পরিচিত। অপশান কি হবে? অপশান বি। ক্লিয়ার? আমরা আসি এরপরে লাস্ট 3টে কোয়েশ্চেনে। দেখো 18 নম্বর কোয়েশ্চেন। কি কোয়েশ্চেনটা আছে? ভারতের অর্থনীতি কোন স্থানে রয়েছে বিশ্বের মধ্যে অর্থনৈতিক র্যাঙ্কিং অনুযায়ী? এটা একেবারে রিসেন্ট ডেটা অনুযায়ী বলছে। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা তোমরা পড়েও থাকবে আগে হয়তো। তো এখন কি হবে র্যাঙ্কিংয়ে? চতুর্থ। আমরা 2025-এ চতুর্থ উঠে এসেছি। কাকে সারপ্রাস করে গো? জাপানকে। জাপানকে আমরা ক্রস করে চতুর্থ স্থানে উঠে এসেছে। আমাদের এবার লক্ষ্য তৃতীয় স্থান, তারপর দ্বিতীয়, ক্রমান্বয়ে প্রথম, এইভাবেই আমাদের লক্ষ্য থাকবে এবং এইভাবে দেশ এগোবে। তো এখন বর্তমানে আমরা চতুর্থ স্থানে আছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসো 19 নম্বর কোয়েশ্চেন। 2025 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF ভারতের জন্য যে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সেটা কত? জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কারা? IMF। অর্থাৎ IMF মানে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর যেখানে এটা জানাই যে IMF একটা সংস্থা, তো এর একটা হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টারটা যদি জানো, দেখো ওয়াশিংটন ডিসি। IMF এর হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসি। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই দুটো সংস্থারই হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসি। অ্যাডিশনাল ইনফরমেশনটা জেনে রাখো। এবার কোয়েশ্চেনে আসি যে IMF প্রেডিক্ট করেছে কত জিডিপি বৃদ্ধির যে পূর্বাভাস, সেটা উত্তর হবে 6.2। এটা প্রেডিকশন, কিন্তু হবেই যে এরকম ব্যাপার না, এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, সেটা সময় বলবে। বাট আপাতত IMF এর যে প্রেডিকশন সেটা হচ্ছে 6.2। ক্লিয়ার? আর আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো, ছাপাখানাকে আবিষ্কার করেন? এটা অনেক ছেলেবেলায় তোমরা পড়েছো, গুটেনবার্গের ছাপাখানা। তো উত্তর এখানে অপশান কি? জোহানেস গুটেনবার্গ, যিনি ছাপাখানা আবিষ্কার করেছেন। ক্লিয়ার? তো আজকে তোমাদের এই 20টা জিকের কোয়েশ্চেন থাকলো। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য ভালো করে পড়ো এবং আমাদের চ্যানেলে যে সমস্ত জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশ্চেন আসছে সেগুলোকে ফলো করতে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আরও অনেক ভিডিও আসবে, অনেক তোমাদের টপিকের ওপর কোয়েশ্চেন আনসার আমরা করাবো। তোমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, তাহলে আমাদের মোটিভেশন আরও বেশি বৃদ্ধি পাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই রইল। ধন্যবাদ।